মানুষ আছে এন্টার ওয়ার্ল্ড জুড়ে, তাদের মধ্যে একটা কমন মিল আছে, কমন একটা মিল আছে। সেই কমন মিলটা কি? দে আর অল সেলফ ডিসিশন মেকার। তারা নিজেদের ডিসিশন তারা নিজেরা নেয়। পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছেন এনাদের মধ্যে একটা কমন মিল আছে, কমন মিল যেটা সবার মধ্যে আছে। সেই কমন মিলটা হচ্ছে কিনা তারা নিজেদের ডিসিশন তারা নিজেরা নিয়েছিল। কি বলতে বললাম? স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে সবাই এই প্রফেশন পায়, সবার কাছে স্মার্ট ভ্যালু অপরচুনিটি সবার কাছে আসতে পারে। অল ওভার ইন্ডিয়া জুড়ে যদি তাকিয়ে দেখা যায় 50 থেকে 60 লক্ষ লোক স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে আসার অপরচুনিটি পেয়েছে। অপরচুনিটি পাওয়ার পর সব থেকে যেটা অ্যাহেম থাকে ডিসিশন, সেটার নাম হচ্ছে কিনা ডিসিশন নেওয়া। কি বলতে পারলাম? সো ডিসিশন মেকার। গোটা পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছেন এনাদের কমন মিল, সেই কমন মিলটা হচ্ছে তারা হচ্ছে সেলফ ডিসিশন মেকার, মানে নিজেদের ডিসিশন নিজেরা নেয়, তাই তারা সাকসেসফুল। বলতে পারলাম? তো স্মার্ট ভ্যালু আসা এই সিস্টেমে যখন আমি এসেছিলাম কলেজে ফার্স্ট ইয়ারে পড়তে, তো ফার্স্ট ইয়ারে যখন অ্যাডমিশন নিই, ফার্স্ট ইয়ারে কলেজে যখন অ্যাডমিশন নিয়ে যখন কলেজে পড়তে যাই, স্কুল লাইফে আমরা সাধারণত স্কুল লাইফে যে ডিসিশন, স্কুল লাইফে টিচারদের সাথে স্টুডেন্টদের যে রিলেশন থাকে, সেই রিলেশন কিন্তু কলেজ লাইফে থাকে না। কলেজে কি হয়, ওই যেটা পড়ালো বাকিটা পুরো ডিপেন্ড করতে হবে আমার টিউশন ডিপার্টমেন্টের উপরে, কারণ প্রফেসরদের সাথে স্টুডেন্টদের সেই রিলেশন থাকে না, জানি দুশ্মন সম্পর্ক। বলতে পারলাম? তো ওই জায়গায় আমি কলেজ যখন 6 মান্থ চলছে তখন চিন্তা করলাম লাইফে কি করব, পুরো ফ্রাস্ট্রেট ছিলাম। কারণ উপরওয়ালা যা করে ভালোর জন্য করে, উপরওয়ালা একটা রাস্তা বন্ধ হলে একটা রাস্তা ঠিক ওপেন করে দেয়। তো একটি ছেলে যার সাথে আমার পরিচয় হয় উচ্চ মাধ্যমিকের হলে এক্সাম হলে পরিচয় হয়েছিল, নামও জানতাম না, শুধু থপনা ফেসটা চেনা ছিল। দেখলাম হঠাৎ করে তার ড্রেস কোডেশন, তার অ্যাটিটিউড, ড্রেস কোডেশন, শু পরে যাচ্ছে, বুটেড হয়ে বাস থেকে নামছে, নৈহাটি হয়ে উনি ট্রেনিংয়ে গেছিল, কোনো একটা সেন্টার বা কোনো জায়গায় গিয়েছিল। ওনার সাথে যখন কথা বললাম, ওনাকে যখন দেখলাম, দেখার পর আমার মধ্যে একটা বিরাট লেভেলের একটা কৌতূহল বাড়তে শুরু করলো যে কি করে। তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করলাম ওই ছেলেটিকে, তখন সেই ছেলেটি আমাকে অ্যান্সার দিয়ে বললো, আমি একটা হেভি জায়গায় চান্স পেয়ে গেছি, তবে এটা বলতে পারি পিছন ফিরে আমায় তাকাতে হবে না, আমি 100% এখান থেকে একটা ফিউচার বানিয়ে ফেলবো। যেখানে আমি ফার্স্টের সেখানে ও বলছে ফিউচার বানিয়ে ফেলো, পিছন ফিরে তাকাতে হবে না। তো এই কথাটা শোনার পর না আমি আরো বেশি এক্সাইটমেন্ট হই, এবং আমি তখন ওকে এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করি যে আমার জন্য কি কোনো সুযোগ সুবিধা হবে, কি আছে কোনো কিছু। আমায় জিজ্ঞাসা করলো কি রেজাল্ট আছে, মানে এই আছে, বুঝতে পারলাম এই সিলেবাসে এই পেয়েছিলাম, এই লেভেলের মার্কস আছে। তো তখন বলে ঠিক আছে তুই কাল সকালে চলে আয়। কটার সময়? 8টা, 8:30টার মধ্যে আসতে। ও 8টায় বলেছে, আমি ওর বাড়ি পৌঁছে গেছি 6টার সময়, কারণ প্রয়োজনটা আমার 2 ঘন্টা আগে চলে গেছে, ওকে ঘুম থেকে আমি তুলেছি। তো যাই হোক, তারপরে আমাকে APLL এর প্রসপেক্টাস খুলে দেখায়। আমি তখন বললাম টেকনিক্যাল কোর্সগুলো দেখায়, একটার পর একটা কম্পিউটার কোর্সগুলো। তো আমি বলেছিলাম যে কোন কোর্সটা করলে আমি বেটার কিছু করতে পারবো এবং অনেক কম সময়ে কিছু দরকার আমার, কারণ আমার অবজেক্টিভ ছিল যে গ্র্যাজুয়েশনের পর আমি MBA করব, বিজনেস ম্যানেজমেন্ট। তো তারপরে কি হয়, আমি ওই শর্ট টার্ম ভাবে একটা কোর্স দেখাই, যে কোর্সটা IT এডুকেশন। তো সেই সময় দাঁড়িয়ে কোর্সটার ফিস নিয়েছিল 10,900 10,999 টাকা। প্রবলেম হয়, ইচ্ছা থাকে, সব থাকে, টাকাটা আমার কাছে খুব টাফ হয়ে গেছিল। কারণ আমার কাছে আমি কলেজ পড়াশোনা চলাকালীন অবস্থায় দুটো ওই CBSE বোর্ডের দুটো স্টুডেন্টকে পড়াতাম, শুধু ইংলিশ পড়াতে যেতাম। ওখান থেকে যেটুকু হাত খরচা মেনটেন্যান্সের মোটামুটি আসতো, ওইখান থেকে আমার কিছু টাকা জমানো ছিল, 3,500-4,500 টাকার মতো আমার হাতে ছিল। বাকি টাকাটা আমার কাছে প্রবলেম চলে আসে। তারপরে হচ্ছে ডেসকোরেশন কিনতে হবে, ওটাও একটা চাপ চলে আসে। তো অ্যাডমিশন নিয়ে যতটা ডিসিশন নিই, যতটা এক্সাইটমেন্ট থাকি, টাকাটা কালেকশন করা আমার কাছে টাফ হয়ে যায়। তো কিভাবে কি করে অ্যারেঞ্জমেন্ট করব, কি করে টাকাটা নিয়ে চিন্তা করছিলাম। ঠিক ওই সময় আমার মা তার জীবনের লাস্ট সম্বল, বেঁচে থাকা লাস্ট সম্বল দুটো সোনার চুড়ি,
ওপরে একটা সোনার পাত লাগানো আছে, বাকিটা মেবি হয়তো অন্য কোনো মেটাল। তো সেই চুড়ির দুটো আমাকে হাতে তুলে দেয়, যেটা আমি বিক্রি করে স্মার্ট ভ্যালুতে এসেছিলাম এবং ডিসিশন নিয়েছিলাম এখান থেকে কিছু করে দেখাবোই, চিড়ে বেরোবো। তো এরকম ডিসিশন নিয়ে কম বেশি আমরা অনেকেই এখানে আছি। কারো বাবা লোন করে টাকা দিয়েছে, পাশের বাড়ির বেশি হাই ইন্টারেস্টে টাকা তুলেছে, কি হয়তো জমানো টাকা মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে টাকাটা জমিয়ে তারা অ্যারেঞ্জ করে সেই টাকাটা ছেলে বা মেয়ের হাতে তুলে দিয়েছে। উনি ফিউচার ভেবে নিয়েছে যে আমার মেয়ে একদিন কিছু করলে সেদিন এর থেকেও আরো ভালো জিনিস পাবো। এক্সপেকটেশন, আশা, আশা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না, ঠিক তো নাকি জাসান? তো আমার ক্ষেত্রে ঠিক সেম হয়েছিল। তো আমি যখন ওই টাকাটা কালেকশন করলাম, করে আমি অ্যারেঞ্জমেন্ট করে যে ভদ্রলোক ডিডি বানাতে আসে ওনাকে আমি ফোন করলাম, উনি এলো, একটা নাম্বার দিয়েছিল বা ওনারা কন্ট্যাক্ট করে জানিয়ে দেয়, উনি এসে ডিম্যান্ড ড্রাফটটা বানিয়ে দেয়। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আজকের দিনে পিএনবি ব্যাংক হয়ে গেছে, সো ইউবিআই ব্যাংক থেকে ডিম্যান্ড ড্রাফটটা আমার বানানো হয়েছিল। তো ডিম্যান্ড ড্রাফটটা যখন আমি বানিয়েছিলাম, বানানোর পর ডিম্যান্ড ড্রাফটের অরিজিনাল কপি ওরা নিয়ে নেয়, জেরক্সটা আমায় ধরিয়ে দেয় যে আমি একটা ড্রাফট দিয়েছি তার প্রমাণপত্র হিসাবে, আর একটা কি দিয়ে দেয়, প্রসপেক্টাস, এপিএলএল এর প্রসপেক্টাস। বলতে পারলাম, বাড়ি থেকে বলেছিল যে যাচ্ছিস যেখানে ওই একই রাস্তায় এই মেডিসিনের প্রেসক্রিপশনটা দিয়েছে, দুটো ওষুধ আনতে পারিনি আগের দিনে, আজকে কিনে নিয়ে চলে আসবে। আমি ঠিক আছে, একই কাজে যাচ্ছি, করে এনে দেবো। তো তারপরে কি হয়, আমি যাই, গিয়ে ওই ডিমান্ড ড্রাফট বানানোর পর প্রসপেক্টাস দেয়, ওর ভেতরে ড্রাফটের রিসিপ্টটা ধরে হাতে প্রসপেক্টাসটা হাতে করে নিয়ে সাইকেলে থাকি। একটা মেডিসিন দোকানে গিয়ে প্রেসক্রিপশনটা দিই, প্রেসক্রিপশনটা না দেখে উনি আমার প্রসপেক্টাসটা হাত থেকে নেয়, নিয়ে আমায় বললো কতদিন হয়েছে নামা হয়েছে। এবার ভাষাগুলো বুঝতে পারছি না, টেরা বেগা ভাষা, নামা হয়েছে কতদিন, আর আমি তো এই ওঠা নামা বুঝতে পারছি না। তখন বলছে যে আমি নামা বলতে বুঝতে পারলাম না, বললো এই তো যে জায়গায় অ্যাডমিশন কবে নেওয়া, কতদিন নেওয়া হয়েছে, কটা লোককে নামিয়েছে। আর না, আমি এখন সবে অ্যাডমিশন নিলাম, না আমি নেমেছি না উঠেছি, বুঝলাম। বললো এখনো আছে কোম্পানিটা? আমি কেন? বলছি এখানে কোনো লোক বাদ যায়নি, সবাই অ্যাডমিশন নিয়েছিল। আমায় বলেছিল মিনিমাম 10 থেকে 15,000 লোক তোমার এই সারাউন্ডের আশপাশে আছে। তো যাই হোক, ওই দিনের প্রথম বেসিক ট্রেনিং স্টার্ট হয়েছিল আমার, কোনো লিডার্স বেসিক ট্রেনিং দেয়নি, মার্কেটের লোক আমার বেসিক ট্রেনিং দিয়েছিল। ওর জন্যই 80 থেকে 85 লাখ টাকার অডি চাপতে পেরেছি। আমি চাই নেগেটিভ দিয়ে শুরুয়াত হোক, কারণ ওপরওয়ালার কাছে প্রার্থনা করি প্রত্যেকটা ছেলের জীবনে প্রবলেম আসুক, মেয়েগুলোর জীবনে যত প্রবলেম আসবে, সমস্যা আমাদেরকে কখনো নিচে ফেলতে আসে না, সমস্যা আমাদের ভেতরে ইমিউনিটি তৈরি করে দেয়, মজবুত করে দেয়, মানে স্ট্রং বানায়। তো যাই হোক, আমার বেসিক ট্রেনিং দিয়েছিল আমার পাড়ার লোকেরা, ফেলিওর লোকেরা, যারা এক সময় স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নিয়েছিল। তো তারপরে হলো এখানে কি না, এসব কোর্স করে জীবন লাইফ বরবাদ হয়ে যায়, এখানে এসব কোর্স শেখানো হয় না। তাহলে কি শেখায়? তখন একজন লোক বেদবাক্য উচ্চারণ করে বলল, সামনে মন্দির মসজিদ, পিছনে চোলাই মদের ব্যবসা করে স্মার্ট ভ্যালু। কত সুন্দর ডেসক্রিপশন। বলো সামনে সব কোর্স দেখছো, C.NET, VB.NET, সি প্রোগ্রামিং, C++, এসব কিছু শেখানো হয় না। সো কম্পিউটার কোর্স শেখায় না এখানে। আলটিমেটলি তুমি অ্যাডমিশনে তোমাকে লোক ধরতে পাঠিয়ে দেবে। আর টাকাটা বলো দিনে ডাকাতি হয়ে গেছে, বম পিস্তল ছাড়া ডাকাতি, দিনে ডাকাতি। আমি টাকা তোমার ঝাড়, তোমার ঝাড় বলেছে, আমি পায়ের নিচের মাটি কাঁপতে শুরু করে দিয়ে, আমি এই মাত্র সবে কিছুক্ষণ আগে বিক্রি করে একটা জিনিস বিক্রি করে টাকা কালেকশন করে আনা, টোটালটা একটা চাপে পড়ে গেলাম। তখন কি হলো, বলো টাকাটা কখন দিয়েছো? আমি এই কিছুক্ষণ আগে ডিমান্ড ড্রাফট কেটেছি, হয়তো বাসে উঠে এখনো নামতে পারিনি। বলো ঠিক আছে, ফোন নাম্বার দিয়েছে, কার্ড দিয়েছে, বলে একটা কার্ড দিয়েছে নাম্বার। তখন ওই কার্ডটা দিয়ে ওই ভদ্রলোক কি করে, আগেকার দিনে সেই টাটা ইন্ডিকার ল্যান্ড ফোন ছিল, বাইরে চার্জার সময় তুলে এনে ওই ফোনটা দিয়ে ফোন করেছিল। ফোন করে বলল যে আমি ওর কাকু বলছি, ওর বাড়িতে খুব শরীর খারাপ, বাবার সুস্থ বাবাকে শরীর খারাপ হয়ে গেছে, বাবার খুব শরীর খারাপ, ও পরে অ্যাডমিশন নেবে, এখন একটু সমস্যার মধ্যে পড়েছে, টাকাটা যদি ডিমান্ড ড্রাফটটা রিফান্ড করে দেয় বেটার হয়। যিনি বলছেন উনি, আমি ওর কাকু বলছি, আমি ওনাকে ফার্স্ট টাইম দেখলাম যে আমার বাবার একটা ভাই আছে নেগেটিভ মারার জন্য, বুঝতে পারলাম। তো যাই হোক,
সিচুয়েশন এরকম জায়গায় চলে আসে। তারপরে আমি আমার মতো করে উনি যখন শিখিয়ে দেয় বলি, আমিও সেমভাবে তোতা পাখির মতো বলে দিই ওনাকে, বাট ফলো আপ দিয়ে বলে যে ঠিক আছে, যার সাথে অ্যাডমিশন তার সাথে যোগাযোগ করতে। তো রীতিমতো সেই ছেলেটির সাথে পরের দিনকে ঝামেলা অশান্তি করে দিই, আমায় টাকা ব্যাক দিতে হবে। ও তখন বলে যে টাকাটা তোকে চন্দননগর বা ব্যান্ডেলে গিয়ে আনতে হবে। আমি বলেছিলাম স্যার খারাপ জায়গা আমি যাবো না, আমি ব্যাংকের নিচে টাকা দিয়েছি, ব্যাংকের নিচে টাকা দিতে হবে। কারণ প্রচুর মানুষকে আমায় নেগেটিভ দেখিয়েছিল। কারণ একটা মেয়েকে দেখালো, বলে এ হচ্ছে এর নাম মঙ্গলা, বাম্মা নাম রেখেছে মঙ্গলা, কারো জীবনে মঙ্গল করতে পারিনি। আমাদের স্মার্ট সিস্টেমে থাকলে হয়তো মঙ্গল করতে পারতো, বুঝতে না। তো যাই হোক, বলে এর নাম মঙ্গলা, এ স্মার্ট সিস্টেমে ভর্তি হয়ে জীবন বরবাদ হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম যে মানুষটা সুস্থ সবল, বরবাদ কিচ্ছু হয়নি। বললো তাহলে ও কি পেয়েছিল? বললো মুক্তোর হার দিয়েছিল, বাজারের ঘরে মুক্তোর হার, বুঝবো না। তো যাই হোক, আরো কিছু লোককে দেখালো এদিক ওদিক থেকে, বলে এই ওর অ্যাডমিশন, ও অ্যাডমিশন। খুব খারাপ হলো, 700-750 লোক জড়ো করে ফেলেছে একদম রোডের গায়ে। মেডিসিন দোকানে পুরো ঘিরে ফেলেছে, আমি হাওয়া আসছে না আমার কাছে। কারণ লোক ভাবছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেও দাঁড়িয়ে পড়ছে, বুঝতে পারলাম। কারণ নেগেটিভ জিনিস তো আরো বেশি করে লোকে মাথা লাগায় বেশি। তো যাই হোক, ওই দিনে সবাই মিলে বেসিক ট্রেনিং দিয়েছিল, সিস্টেমটা খারাপ, অমুক তমুক, এটা ওটা। তো রীতিমতো কি হয়, 100% পজিটিভের জায়গায় হয়ে যায় কিনা 20% পজিটিভ, 80% নেগেটিভ হয়ে যে টাকাটা রিফান্ড করতে হবে। আমি তখন রিফান্ড নিয়ে ওর কাছে গিয়ে ঝামেলা অশান্তি করে একটা প্রচুর বড় প্রবলেম ক্রিয়েট করেছিলাম, টাকাটা ব্যাক দিতে হবে। তখন বলে যে ঠিক আছে, টাকাটা তোকে আনতে গেলে আমার সাথে যেতে হবে। বাসে করে আমি যাচ্ছি, এবার আমার পকেটে কোনো পয়সা ছিল না, আমার সাথে একটা লেজুর ঘুরে বেড়াচ্ছিল, কাকাবাবু তোকে ডিডি রিফান্ড করতেই হবে। ওটা ও বারবার আমাকে বারুদ পড়ছিল। আমি তখন বললাম আমি হাতে টাকা নিয়ে আসবো। টাকা নিয়ে চিন্তা করছিস কি রে, টাকা আমার কাছে আছে, তোকে ডিডি রিফান্ড করে আনতেই হবে। ও তখন ওর পকেট থেকে 200 টাকা আমার পকেটে বুঝে দেয়, বলে যা, আমি সারাদিন আজকে বাস অফিসে বসে থাকবো। আর কমিটমেন্ট দেখেছিল সারাদিন বাস অফিসে বসে না খেয়ে দে, ডিডি রিফান্ড করে আনবো, বুঝতে না। তো চলে গেছি ডিডি রিফান্ড করতে। যার বাড়িতে ডিডি রিফান্ড করতে গেছি সেখানে গিয়ে বসে আছি। বারে বারে প্রত্যেকটা সিনিয়র এসে বোঝাচ্ছে, বারবার করে বোঝাচ্ছে, বাট আমি ঘাড় ছিল উল্টানো, মাথা ছিল উল্টো দিকে, জল ঢোকেনি। যার কারণে বারবার বোঝানোর পরও বুঝতে পারিনি। কারণ আমি অবজেক্টিভ বা কিছু দেখিয়েছিল, আমি বুঝিনি, তো বুঝবো কি করে। 7-8 পাতা নষ্ট করে ফেললো বুঝিয়ে বুঝিয়ে। লাস্ট আমায় বলছে এবার কি বলছে বলো, আমি রিফান্ড করবো। আমি শুনতেই আসিনি, কে ফালতু খাতা দেখাতে বলেছে কেন, এতটা এরএমইপি হয়ে গেছি ওখানে, দিদি রিফান্ড করো। তাহলে অ্যাডমিশন দিলাম কি করে? ওপর থেকে ওপরবেলা আবার দিয়েছিল, বেটা সমাজ যা তেরা তকদির এই পি লিখা হয়, স্মার্ট ভ্যালু, বুঝবো না। তো কপালে স্মার্ট ভ্যালুটা ছিল। তো যাই হোক, প্রচুর প্রবলেম ক্রিয়েট করার জন্য গেছি ওখানে, ডিডি রিফান্ড নিয়ে আসবোই, এই কমিটমেন্ট। কারণ পাড়া কাকাবাবুদের কমিটমেন্ট দিয়েছি না। তো যাই হোক, তারপরে একটি ছেলে মাজিদ আলী মল্লিক বলে নাম ছিল, সেই ছেলেটি কি করে, ইন্ডোর স্টেডিয়ামের রেকগনিশন প্রোগ্রামের কিছু ভিডিও, যেটা 12-13 হাজার মানুষের মাঝখানে যে ভিডিও, সেই ভিডিও বানিয়ে তার কাছে হ্যান্ডিক্যামে লোডিং করা ছিল। আমাকে বলছে ঠিক আছে, তোমার ডিডি রিফান্ডের জন্য কথা বলছি, রিফান্ড হয়ে যাবে, বিনা টেনশনে থাকো। আমি তখন গিয়ে বললো খাটে, ঠিক আছে বসো। খাটে বসিয়ে দিল, দিয়ে একটা বড় টিভিতে পুরো ভিডিওর প্রোগ্রামটা চালিয়ে দিল, টোটাল ওভারঅল ভিডিও যা লোড ছিল। তখন দেখছি ওই প্রোগ্রামে প্রচুর মানুষ, যা লোক নেগেটিভ মেরেছে ওদেরকে একটা করে চাটি মারলে খুঁজে পাওয়া যাবে না, হই হই করছে লোক। আমি তখন চিন্তা করলাম, যদি বোকা বানানোর প্ল্যাটফর্মে 1 জন 2 জন 4 জন 5 জন 8 জন 10 জন বোকা বেনে যাবে, কিন্তু এত মানুষ বোকা বানানো সম্ভব না। আমি তখন চিন্তা করছি আমার কোনো এক জায়গায় মনে হয় ভুল হচ্ছে। কারণ আমি যখন প্ল্যানটা দেখি তখন আমি বিচার করেছিলাম 4টে দেওয়াল, একটা পাখা, একটা আলমারি, একটা টিভি, আর সামনে বসে থাকা ছেলেটি আর আমি, আর ওই 2-4টে লোক বোঝাতে এসেছিল। তখন এই 2-4টে লোককে দেখে আমি ভেবেছি যে পুরো বিজনেসটা এই 2-4টে লোক নিয়ে আছে, হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছিল, বোঝা না। যখন ওভারঅল আমি এত লোক দিলাম, তখন চিন্তা করে দেখলাম যে প্রফেশনটা এত লোক যেখানে আছে, কিছু তো ব্যাপার আছে। তারপরে দেখলাম এই প্রফেশনে প্রচুর ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং কোয়ালিটি নেওয়ার পরও ক্যাম্পাসে না বলছে, স্মার্ট ভ্যালু নিয়ে জান লাগিয়ে দিয়ে জীবন বদলে নিয়েছে। এই প্রফেশনে প্রচুর ব্যাংক ম্যানেজারকে দেখেছিলাম, জীবনে ফার্স্ট ইয়ারে পড়া ছিল, জীবনে কোনো ব্যাংকে অ্যাপ্লাই করিনি, ব্যাংকে একবার স্কলারশিপ পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে গেছি, কিভাবে সই করেছে সেটা আমি জানি, সেই সইটা আজও দেখে করতে হয়। পয়েন্টটা বলতে পারলাম? তো ভালো করে চিন্তা করে তাকিয়ে দেখলাম, যেটা ব্যাংক ম্যানেজার যে 15 বছর সার্ভিস জিনিসকে দেখার পর ওই লোক যদি স্মার্ট ভ্যালু সিস্টেমে নিগড়ে দিতে পারে, সো ওয়াই এম আই নট, আমি কেন না। ল্যাক্স অফ ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আজকে এই লেভেলের ক্যাটাগরি লোকেরা যদি সিস্টেমটা জান লাগিয়ে দেয়, সেখানে আমরা কেন নয়। তাহলে
1000, 2000, 5000, 6000 লোককে বোকা বানানো যায়, একসাথে 60 লাখ 50 লাখ। অ্যাট প্রেজেন্ট যদি 60 লক্ষ লোককে বোকা বানানো পসিবল নয়, তার মানে আমাদের বুঝতে কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, ঠিক তো নাকি? এই যে কিছুদিন আগে যখন কোম্পানি দুবাই ট্রিপ ছিল, দুবাই ট্রিপে যখন গেছি, সেখানে ওই ট্রিপে যে বাসটা করে ঘুরছিলাম আবুধাবিতে, দুবাই, বুর্জ খালিফা বা আরো যে সমস্ত জায়গায় যে জায়গাগুলো নিয়ে গেছে, সেখানে যে গাড়িতে বসেছিলাম, সেই গাড়িতে আমার পাশের সিটে বসেছিলেন, ল্যান্ড ক্রুইজারের পাশের সিটে ছিলেন একজন ডক্টর, MBBS উইথ MD, বাড়ি কেরালা। উনি কোয়ালিফাই করে গেছেন, দুবাই ট্রিপ কোয়ালিফাই করেছেন। তখন আমি চিন্তা করে দেখলাম যে এই ক্যাটাগরি অফ লোক যদি এই লেভেলের লাইফ, এই লেভেলের জিন্দগি বদলাতে পারেন, সো হোয়াই এম আই নট, আমি কেন না? বুঝতে পারলাম? কারণ এখানে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার মনে হয় কোনো অপশান নেই, তার জন্য স্মার্ট ভ্যালু তারা করে যাদের কোনো অপশান নেই। বাট স্মার্ট ভ্যালু তারা করে যাদের কাছে হাজার অপশান থাকার পরও বেস্ট অপশান হিসেবে স্মার্ট ভ্যালুকে চুজ করেছে। নাহলে একটা ব্যাংক ম্যানেজারকে কুত্তাই কাটেনি, এরকম একজন নয়, হাজার হাজার আছে। প্রচুর মেডিকেল স্টুডেন্ট আছে। তবে এটাই এই ছোট হলে দেখা যাবে না। কোম্পানির 25 ইয়ার্স এর সেলিব্রেশনে নিজের নামটা যুক্ত করতে হবে। 30 ইয়ার্স এর সেলিব্রেশনে কামিং 5 ইয়ার্স, 30 ইয়ার্স এর সেলিব্রেশনে নিজের নামটা খোদাই করে দিতে হবে। হাতে 5 বছর হাতে টাইম আছে। এই 5 ইয়ার্স হাতে টাইম দিয়েছে উপরওয়ালা। এই 5 বছরের দম দিয়ে লড়াই করতে হবে। যারা এখানে বসে আছি তাদের শুধু মানে ওই প্রফেশনে গিয়ে ওই 30 ইয়ার্স সেলিব্রেশনে গিয়ে শুধু সিটটা দখল করলাম নয়, ওখানে স্মার্ট ভ্যালুর যে প্রজেক্টটা থাকবে না, স্মার্ট ভ্যালুর যে ডিজিটাল বুকস থাকবে, সেই ডিজিটাল বুকসের নিজের নেম ফ্রেমটা বানিয়ে নিতে হবে। দম আছে? তো ওই জায়গায় ওই দিনে জানি না উপরওয়ালা আমার মধ্যে কোন একটা শক্তি দিয়েছিল, কোন একটা বিশ্বাস, যে বিশ্বাসটা আমাকে ওই জায়গা থেকে দেখিয়ে দিয়েছিল। সেই বিশ্বাস থেকে আমি বলেছিলাম আমি ডিডি রাখছি। আর আমার জীবনের আজকেই প্রথম নেগেটিভিটি আমি এখানে পুরো বিসর্জন দিলাম। আমার মুখ থেকে নেক্সট টাইম তোমরা কোনো নেগেটিভ ফিডব্যাক পাবে না। বুঝতে পারলাম? ওই দিনে আমি ডিডিটা জমা দিয়ে এসেছিলাম, বলেছিলাম আমার কোনো প্রবলেম নেই, ডিডির আমি জমা দিলাম, রাখলাম। আমি বুঝতে পারিনি প্রফেশনটা মধ্যে এত দম আছে। শুধু একটা কথা বলেছিলাম, যে সমস্ত লিডার্সদের আমি হলে প্রোগ্রামে দেখছি, এদের কি সরাসরি কোনো ট্রেনিং নিতে পারবো? বলে ডেফিনেটলি। প্রত্যেক সপ্তাহে সেন্ট্রাল ট্রেনিং হয়। এই সমস্ত লিডার্সদের ট্রেনিং সংস্পর্শে আমরা মাসে একটা হোক, মাসে দুটো হোক, আমরা 100% ট্রেনিং পাবো। আমি আর কিছু লাগবে না। ট্রেনিং এর জন্য দিল্লি, মুম্বাই, চেন্নাই যেখানে যেত সেখানে চলে যাবো। কারণ লাইভ করতে গেলে লড়াই করতে হবে। কলকাতা তারপরে একটা সিঙ্গেল কোনোদিনে আমার মুখ থেকে সিঙ্গেল কোনোদিনে কোনো নেগেটিভ, পরিস্থিতি খারাপ গেছে তারপর কোনো নেগেটিভ কথা বলিনি, অলওয়েজ পজিটিভ। কথা বলতে পারলাম? কন্টিনিউয়াস ধরে গেছি, কন্টিনিউয়াস লড়াই স্টার্ট করেছি। এবার যখন কেউ স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে অ্যাডমিশন নেয়, তখন তাকে বলা হয় যে এখানে এক্সাম দিতে হবে। এবার এই এক্সাম কথাটা অনেকে নেগেটিভ ভাবে আমরা নিয়ে থাকি। আমরা এক্সাম মানে ভেবে নিই যে জিকে নলেজ, জেনারেল নলেজের এক্সাম দিতে হবে। সারা রাত ধরে বই পড়েছে, জিকের বই পড়ে গেছে, সেখানে কোনো একজন ট্রেনার যে এসটিপি করলো বা প্লানসো বা ফলো আপ করেছে বা ফিডব্যাক করতে গেছে, তখন তাকে 2-4টে প্রশ্ন করেছে, সে ভাবছে আমি পাস আউট করে বেরিয়ে এলাম। ও তো জাস্ট অ্যাডমিশন, এন্ট্রি, প্রসেস টু এন্ট্রি, ও তো এন্ট্রি করলাম, অরিজিনাল এক্সাম তো বাকি আছে। ওটা থিওরিক্যাল এক্সাম। থিওরিক্যাল এক্সাম দিয়ে মার্কশিট বানানো যায়, গার্জেন আত্মীয় স্বজনকে দেখাতে পারে, আর পরে ল্যামিনেশন করে রাখলে পরের জেনারেশন নৌকা বানিয়ে ফেলবে। ওদের কেরিয়ার তৈরি হয় না। কেরিয়ার বানাতে গেলে প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। কি প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে? একটা ক্যাটাগরি অফ শ্রেণীর লোক বলবে তুই পারি না, তোর দ্বারা সম্ভব নয়, বাট আমাকে প্রুভ করতে হবে আমি পারবো। না এই যারা এখানে ট্রেনিং প্রোগ্রামে আসছিল, তাদেরকে অনেকে দাঁত বার করে দেখে হাসছে। ওই হাসিটা বন্ধ করার জন্য এক্সাম দিতে হবে, ঠিক তো নাকি? আজ আমি চাই লোক আমায় এদিকে হাসুক, কিন্তু একজনও হাসে না। আমি চাই আমাকে লোক নেগেটিভ মারুক, APLL বলে লুকিয়ে পড়ুক। আমি তো চাই গাড়িটা নিয়ে ওর সামনে দাঁড়ায়, কিন্তু আমি চাই না আমাকে, আমি চাইছি কিন্তু কেউ নেগেটিভ মারছে না। আমি চাই কেউ বলুক আমাকে হে স্মার্ট ভ্যালু করে, কিন্তু সেই লোকটা খুঁজে পাচ্ছি না। আমি চাই আমাকে কেউ দেখুক, বাট আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা ভাগ্যবান বা তোমরা ভাগ্যবান যে তোমাদেরকে লোক এই নেগেটিভ কথাগুলো বলছে। তোমার মধ্যে বারুদ আছে, আগুন দেওয়ার জন্য লোক আছে। আমরা তো নিজেরা নিজেদের আগুন জ্বালাই। একটা সময় লোক আগুন ছড়তো। আমার একদম ক্লাসমেট বন্ধু, পুরো ক্লোজ ফ্রেন্ড, একটা ছেলে, যে ছেলেটাকে আমি যেটা করতাম ও করতো, ও যেটা করতো আমি করতাম। কারণ দুজনকার নোট, ওর খাতা নোটবুক আমার কাছে থাকতো, আমার যেত ওর কাছে। একই টিচারের কাছে পড়তাম। স্কুলে মোটামুটি আমরা র্যাঙ্কে বিলংস করতাম দুজনে। তো
তো আমি যেহেতু এখানে অ্যাডমিশন নিয়ে সিলেকশন নিয়েছি, ওর বাড়িতে গিয়ে ওর বাবা মাথা খারাপ করে দিয়েছে, আমাকে দেখতে এসেছে, আমি সাবজেক্ট দেখিয়ে দিয়েছি, খুব খুশি, বলেছে আমি অ্যাডমিশন নেবো, দুনিয়ার দিক থেকে ওদিক হয়ে যাবে। ওর টাকা প্রবলেম ছিল, ওর দাদুর কাছ থেকে টাকা ধার দিনা করে এনেছে, অ্যাডমিশন নেবে, ওর বাবাকে দিয়ে বলেছে ঠিক আছে, আমার বাবাকে আনতে পারছি, ওর বাবা টাকা এনেছে, আমি গিয়ে চলে গেছি, আমাকে পাঠিয়েছে ব্যাংক থেকে ডিমান্ড ড্রাফটটা ফিল আপ করে রাখতে। ড্রাফটের ফর্ম ফিল আপ করে, ওর নাম ফার্ম দিয়ে সব ফর্ম ফিল আপ করে রেডি করে বসাচ্ছি 10টার সময় গিয়ে। 4টে বেজে গেল, লোকাল আসার নাম নেই। ডিমান্ড ড্রাফটের পেপার নিয়ে বাড়ি চলে এলাম, বাড়ি না গিয়ে তার বাড়ি চলে গেছি, গিয়ে ওর নাম ধরে ডাকছি, ও না বেরিয়ে ওর বাবা বেরিয়ে এলো। ওর বাবা বেরিয়ে এসে বলছে তুমি তো নিজে চিটিংবাজি কাপাকে আমার ছেলেকে না চিটিংবাজি নামাতে এসেছো। বুঝলো না, আমি সব খবর নিয়ে নিয়েছি, তারা বুঝতে পারলাম রাস্তা দিয়ে যাচ্ছিল, কেউ ওকে কামড়ে দিয়েছে। কুকুরে কাটলে জনতঙ্ক টিকা আছে, কিন্তু ওরা কামড়ালে টিকা নেই, বুঝতে পারলাম। তো যাই হোক, তো সেই জায়গায় কি করে, টাকা দেয়নি। ঘুরিয়ে দেখলাম ওর গার্জেন আমাকে অনেক বাজে বাজে কথা বললো, তোকে চিটিংবাজ একবার না তোকে 100 বার বলবো, চিটিংবাজ 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 কন্টিনিউয়াস বলে গেছে। আমি নিচে দাঁড়িয়ে আছি, উনি উপরে দাঁড়িয়ে আছে, চিটিংবাজ টিমে বলে যাচ্ছে। লাস্টে বললাম কাকু এখানে, আমি তাও রাগ করিনি, আমি কাকু এখানে এডুকেশনের ব্যাপার আছে। তখন ও বলেছিল যে তুই গালাগাল দিয়ে বলছিস, তুই আমার অমুক এডুকেশন নিয়ে কি বোঝা পাতিস দেখে নেবো। আমি তখন বালুর ছিল তো আগুন মেরে দিল, বুঝলো না, তাহলে আমাকে প্রুভ করতে হবে, দুনিয়ার দিক থেকে অধিক হয়ে যায়। তো ওই দিন একটা চরম অপমান খেলাম। এছাড়া প্রচুর কিছু অপমান লাইফে হয়েছে। কারণ আমি একটা জায়গায় ডকুমেন্টস তুলতে গেছি, আমার এরিয়া থেকে একটুখানি দূরে ডকুমেন্টস তুলতে গেছি, একজনের ডকুমেন্ট জেরক্স কপি করতে জেরক্স সেন্টারে। ওই লোকটা দেখছি আমার নাম নিয়ে চরম নেগেটিভ কথা বলছে আমার সামনে। আমি জিজ্ঞাসা করবো, আমাকে হচ্ছে কোথায় বাড়ি, আমি অমুক জায়গায় বাড়ি। বলছে ওই জায়গায় একজন চিটিংবাজি কারবার করে, স্মার্ট ভ্যালু করে। আমি লোকটা আমাকেই চেনা, আমার নিয়ে বাজে বাজে কথা বলছে, বুঝলেন না। আর যাকে কোনো বলে লাভ নেই, আমি ডকুমেন্টসটা জেরক্স কপি করে নিয়ে চলে এলাম। তার মানে দেখলাম মানে এতটা দূর নেগেটিভ কথা ছড়িয়েছে, তার মানে এগুলো সব কথা আমাকে পজিটিভ করাতে হবে। যদি 500 কিলোমিটার ছড়িয়ে যায়, তাহলে 500 কিলোমিটার মধ্যে আমাকে ছড়াতে হবে পজিটিভ, ঠিক তো নাকি? তাহলে নাম তৈরি হয়ে গেলে প্রথম বদনাম আছে, তারপর নাম আছে, ঠিক তো? তো যাই হোক, তো স্মার্ট ভ্যালু লড়াই স্টার্ট করতে 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 যখন কাজটা শুরু করলাম, কন্টিনিউয়াস এসটিপি, কন্টিনিউয়াস ফলো আপ, দম হালকা করিনি। 100টা প্ল্যান দেখিয়েছি, ডিডি হয়নি, প্রবলেম নেই, চলো পরেরটা। এইভাবে 252টা প্ল্যানশো দেখানোর পর 33টা ডিডি হয়েছিল, যে ডিডিগুলো অনলাইন রেজিস্টার করার পর পরের দিন ব্যাংকে ফেলতে পারিনি, উইথড্র করে দিতে হয়েছিল। কারণ স্মার্ট ভ্যালু, কারণ আমি একটা জায়গায় আমি বহুত বড় প্রবলেম ফেস করেছিলাম, যে আমি যে এরিয়ায় বিলংস করতাম, আমার সারাউন্ডে 30,000 লোক স্মার্ট ভ্যালু সিস্টেমে ছিল একসময়, কোনো না কোনো টিমেতে 38,000 লোক। যখনই কারো ডকুমেন্টস তুলতাম, বাড়ি থেকে নেগেটিভ বেড়ে যেত। কারো বাড়িতে ডকুমেন্টস তুলেছে, তাকে এসটিভিতে নিয়ে যাব, তাকে তার বাড়িতে যাওয়ার সময় গিয়ে দেখছি তার বাড়িতে নেগেটিভ লোকে তার চামড়ি খাচ্ছে, আর নেগেটিভ মারতে এলেও খাওয়া দাওয়া পায়, বুঝতে। তো এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয়েছিল। 33টা ডিডি ব্যাংক থেকে উইথড্র করেছিলাম। 252টা প্ল্যানশো করার পর 253 নম্বর প্ল্যানশোতে একটা ডিডি হয়, তাও সেই ছেলেটি অ্যাডমিশনে সে আবার অ্যাবনর্মাল। 3 দিন বেরোলে 4 দিন বাড়িতে বেড রেস্ট নেয়, বুঝো না। তো যাই হোক, দম হালকা করিনি, কন্টিনিউয়াস কাজ করতে থাকি। কাজ করতে 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 স্মার্ট ভ্যালুতে সব থেকে যেটা বড়, যেটা আমি আমার জীবনের সব থেকে যেটা বড় ডিসিশন, সেটা হচ্ছে যে শেষ থেকে ছাড়বো, দুনিয়ার এর থেকে অধিক হয়ে যায়, ফুল কমিটমেন্ট। সিচুয়েশন যতটা খারাপ নিচে যায় না কেন, পরিস্থিতি খারাপ চলেছিল, যেখানে সাইকেল গ্যারেজে সাইকেল রেখেছি, টাকা দিতে পারি, 3 মাসের ডিউ হয়ে গেছে। আর আগেকার দিনে কি হতো, চেক আসতো, 2 মাস বাদ একটা চেক হয়েছে, সেই চেকটাকে 2600 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে জমানোর পর চেকটা ক্যাশ করতে টাইম লাগতো 21 দিন, আজকে তো এনইএফটি হয়ে গেছে। এবার এই 21 দিন, 3 মাস হয়ে গিয়ে 21 দিন পরে আছে, ওই লোকটা তখন বিরক্ত করছে প্রচুর পরিমাণে। তখন লাস্টে কি করেছি, একটা স্টেট ব্যাংকের চেক আমি লিখে নিয়ে চলে গেছি, বুঝতে পারলাম, 300 টাকা লিখে জমা করে দিয়েছি, আমি কেটে নেবে না, কি রে এমনি টাকা দিতে পার, চেক দিচ্ছিস, বুঝতে পারলাম। তো এই সিচুয়েশনটা ফেস করতে হয়েছিল। পরিস্থিতি অনেক খারাপ জায়গায় গেছে, কারণ একটা জিনিস ভালো করে ফিল করি আমি, অনেকগুলো ভালো দিন, একটা ভালো দিন দেখতে গেলে অনেকগুলো খারাপ দিনের সম্মুখীন হতে হয়। প্রবলেম হচ্ছে যখন খারাপ সময় আসে, তখন আমরা কার্বন ডাইঅক্সাইড নাহলে হাইড্রোজেন গ্যাসকে ভেসে উঠি, ঠিক তো নাকি? তাহলে ভালো সময় আনতে গেলে অনেক খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। প্রবলেম তো এই জায়গায়,
যখন ভালো সময় চলছে সবাই তো বলে স্মার্ট ভ্যালু নাম্বার ওয়ান, কিন্তু 2 লাখ টাকা চেক পাশে বলবে না স্মার্ট ভ্যালু নাম্বার ওয়ান করে ডাকবে। কাল যখন ওই চেকটা 200 টাকা ইনকামে ট্রান্সফার হয়ে যাবে, কালকে যখন ওই লোকটাই 2 মাস পেমেন্ট পাবে না, আমি তো তাকে লিডার হিসেবে মানি যে 3 বছর বিনা রোজগারে লড়াই করছে। আমি তাকে রেসপেক্টের জায়গাতে যিনি 5 বছর বিনা রোজগারে লড়াই করে আজকে নিজের জায়গা বানিয়ে দিয়েছে। 2009-10 সাল থেকে 2015 সাল পর্যন্ত স্মার্ট হোলকে কেউ চিনত না, জিরো ব্যাকগ্রাউন্ড। 2015 সালের পর পরিচয় তৈরি, 2016 সাল থেকে হাতে করি স্টার্ট করলাম 4 হুইলার কিনে। তখন থেকে কোম্পানির কাছে আস্তে আস্তে পরিচিতি তৈরি হতে শুরু করলো। তাহলে এই 5-6 বছরের লড়াই, এই 5-6 বছরের স্ট্রাগল জায়গা বানিয়ে দিয়েছে। বিজনেসম্যানদের জিগার লাগে দাদা, জিগার লাগবে। ব্যবসা করতে গেলে জিগার লাগে। সকালবেলা জল খেয়ে সারাদিন কাটাতে হতে পারে, একদিন মুড়ি খেয়ে 3 দিন চালিয়ে দিয়েছি, শুধু মুড়ি 3 দিন চলছে। সারা রাত্রি ট্রেন ধরে গেছি, উড়িষ্যার ভুবনেশ্বরে প্লান শো আছে, ট্রেন ধরেছি এখান থেকে লোকাল ট্রেন, রাত্রির 11:50 পুরী লোকাল ধরেছি। লড়াই করে ট্রেন সিট ধরতে হয়, সিট পেলে ভালো, না সিট পেলে বাথরুমের সামনে বসে বসে গেছি, সারা রাত বাথরুমের সামনে বসে বসে গেছি। গিয়ে নেমেছি ভদ্রকে, ওখান থেকে বাস ধরে গেছি যেখানে রুম ছিল সেই রুমে গিয়ে দেখলাম 50টা এসটিভি প্রেজেন্টেশন বসে আছে। সারা রাত খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, কোনো রকমে একটু চুলে জল দিয়ে ঝাল করে সেট করে নিয়ে আবার এসটিভি শুরু করলাম। এসটিভি করতে করতে মিনিমাম টাইম হয়ে গেল, এসটিভি প্লাস ফলো দুটো কমপ্লিট করতে 4টে-5টা বেজে গেল। কারণ আগের দিনে খেয়ে উঠেছি 4টে-5টা পর্যন্ত, সারাদিন স্নান খাওয়া দাওয়া কিছু নেই, সূর্য উঠেছি কি চোখে দেখতে পাইনি। বর্ধমানে যখন প্লান্সোয় বসতাম, বর্ধমান কলকাতায় সকাল 8টায় এসটিভি বসতাম, রাত্রির 8টা এসটিভি উঠতাম। ওই দিন সূর্য উঠেছে কি তাকিয়ে দেখিনি। অনেক লোক বলে তার বাস্তুদোষ, বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য একটা সানরাইজ সূর্য ওঠার পিকচার রেখে দিয়েছে। ও বাস্তুদোষ কাটবে না, সূর্যের আগে নিজেকে উঠতে হবে। 7টা ঘোড়া দৌড়াচ্ছে, ওর ছবি কেউ বলেছে কিষান কোণে 7টা ঘোড়া ছুটছে রাখবেন, বুঝতে পারলাম। 7টা ঘোড়ার ছবি রাখলেও দোষ কাটবে না, আর্থিক দোষ কাটবে না। 7টা ঘোড়ার থেকে নিজেকে আগে দৌড়াতে হবে, ঠিক তো নাকি? তো একটা ভালো সময়ের আনতে গেলে অনেকগুলো খারাপ সময়ের সাথে লড়তে হবে, অনেকগুলো খারাপ সময়ের সাথে লড়তে হবে, যেন কোনোভাবে কনফিডেন্স নষ্ট না হয়। যখন লড়ে গেছি, ভাঙা সাইকেল নিয়ে স্টার্ট করেছিলাম, ওই এরিয়া দিয়ে ভাঙা সাইকেল নিয়ে আসতাম ট্রেন ধরতে, বুঝতে পারলাম। আর রাত্রে যখন বাড়ি যেতাম লাস্ট ট্রেনের, কখনো লাস্ট ট্রেন কখনো লাস্ট ট্রেনের আগের ট্রেনে, স্টেশনের আশপাশে কিছু লোক থাকতো যারা ওই রাত্রিরে দুধ ছানা দিয়ে আসতে যেত কলকাতায়, ওই 2-4-5টা লোক, তার আশপাশ থেকে লোক নেই। ওখান থেকে আসতাম 35 মিনিট সাইকেল জার্নি করে বাড়ি, মাঝখানে পুরো ফাঁকা ধুধু মাঠ, মেরে পুঁতে দিলে খোঁজ পাওয়া যাবে না। ওই ফাঁকা মাঠ দিয়ে যখন সাইকেল নিয়ে আসতাম শুধু আমি জানতাম, আর ভগবানকে শুধু প্রার্থনা করতো সামনে যেন কোনো লোক না পড়ে, কেন ওকে ছাড়লে আমিও পড়ে থাকবো, ও পড়ে থাকবে, বেঁচে থাকলে সকালে বাড়ি যাবো, বুঝলো না। ভূতের ভয় জীবনে খাইনি, ও সব ভয় খাইনি, কেন আমি জানি আমাদেরকে ভূত ধরতে গেলে ওকে আবার এসটিভি ফলো আপ ইনভাইটিং শিখতে হবে, ঠিক তো নাকি? আজ পর্যন্ত স্মার্ট হোল সিস্টেমে কোনো অ্যাসোসিয়েটকে ভূতে ধরে না, ধরবে না, ও অবজেক্টিভ মিশন শিখতে হবে, অনেক চাপও, ঠিক তো নাকি? কি বললাম? তো এই হচ্ছে সিচুয়েশন। আর শুধু ভগবানকে প্রার্থনা করতাম, মারলে পুরো মেরে দাও, আর বাঁচালে ভালো করে বাঁচাও। দৌড়তে দৌড়তে মরার থেকে একদম মরে যাওয়া বেস্ট। লড়াই এইভাবেই করতে হবে, ডু অর ডাই স্ট্রাগল করতে হবে, ডু অর ডাই, ঠিক তো নাকি? হ্যাঁ, ইয়েস অর নো? ওই দিনের লড়াই সফলতার জায়গা পৌঁছে দিয়েছে, ওই দিনের ডিসিশন সফলতার জায়গা পৌঁছে দিয়েছে। আফটার T20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া পাওয়ার পর অনেকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে ডিপি চেঞ্জ করে দিয়ে বিরাট কোহলির ছবি নাম লাগিয়ে দিয়েছে, লিখছে বিরাট কোহলি ইজ মাই ইন্সপিরেশন। ওসব বোঝা বাঁধা কথা অন্য জায়গায় রেখে দিন, বুঝে রেখে দিন, অন্য জায়গায় কাজে লাগবে। বিরাট কোহলি ইউর ইন্সপিরেশন যদি হতো না, আপনি জিন্দগি বানিয়ে ফেলতেন। ওসব বিরাট কোহলি আমার ইন্সপিরেশন, ওসব ওই টিভির সামনে চারটে ডায়লগ বাজি মেরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য বেস্ট, বুঝতে পারলাম। বিরাট কোহলি তার জীবনের একটা সলিড ডিসিশন নিয়েছিল। যদি বিরাট কোহলির জীবন ব্যাকগ্রাউন্ড পড়ে দেখা যায় না, জীবনে একটা সলিড ডিসিশন নিয়েছিল। 11 ক্লাস পর্যন্ত লাস্ট পড়াশোনা করেছে, আর আমার এরিয়ায় বুড়ো দামড়াগুলো পড়ে পড়ে ডবল এমএ করছে, আর ইংলিশ লিখছে, ব্যাকেন্ড লিখছে হন্স। মৃত্যুর লাস্ট দিন দাঁড়িয়ে পড়ে যাবে যতক্ষণ না বাপ মরছে, আর পরে মৃত্যুর সময় পরিবারকে বলবে 1 চিপি বেলোনিয়া খাইয়ে দিতে। পরে যখন জন্মাবে তখন আর পড়াশোনা বন্ধ করে কাজ শুরু করবে, লেবারের কাজ স্টার্ট করবে।
11 ক্লাস থেকে পড়াশোনা ছেড়ে দেয়। কারণ বিরাট কোহলি ফিল করে নিয়েছিল যে চাকরি করে আর বড় জীবন বদলাতে পারবো না। আমার বন্ধুরা পড়াশোনা করে, আমার সিনিয়ররা করে কি করেছে আজকে দাঁড়িয়ে, তারা কি করছে আজকে দাঁড়িয়ে? শুষছে, বুকে স্যালারির বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিরাট কোহলি ফিল করে নিয়েছিল যে ক্রিকেট থেকে নিজের জীবন বানাবো। 11 ক্লাস, ভাবা যায় 11 ক্লাস মানে একটা ছেলে সবে ওর গোপের রেখা বেরিয়েছে, মাধ্যমিক পাস করে বেরিয়ে 11 অ্যাডমিশন নিয়েছে। ওই লেভেলে কি একটা ছেলে ডিসিশন নিচ্ছে পড়াশোনাটাকে ড্রপ আউট করে দেবো, পড়াশোনা ছেড়ে দেবো, ফুল পড়াশোনা ছেড়ে দিয়ে সকল লোকের এগেনস্টে গিয়ে। ওর মাথাটা বিগড়ে গেছে, ওর লাইফ বরবাদ করে দিয়েছে। সকল লোকের এগেনস্টে গিয়ে স্কুল ছেড়ে ফুললি ক্রিকেটকে ফোকাস করেছিল, কারণ বিরাট কোহলি জানে দু নৌকায় পা দিয়ে কখনো বড় জায়গায় যাওয়া যায় না। ওই দিনের ওই 11 ক্লাস ছেড়ে দেওয়ার যে দম, ওই দমটা দেখিয়ে বিরাট কোহলি তৈরি হয়ে গেল। 11 ক্লাস ছেলে ক্রিকেটকে নিয়ে ফুল ফোকাস করে, ক্রিকেট ফুল ফোকাস করার পর নিজেকে নিগড়ে দেয়। বাবা আগের দিনে টেস্ট ম্যাচ খেলেছে, পরের দিনে ফাইনাল ম্যাচ, রাত্রির 12টার সময় হঠাৎ করে তার বাবার বুকে যন্ত্রণা স্টার্ট হয়। ইমিডিয়েট ডাক্তার কাছে না পাওয়ার কারণে লোকটি এক্সপায়ার করে যায়। বাবার স্বপ্ন ছিল ছেলে ক্রিকেটার হবে, তাহলে প্রথম বাবার স্বপ্নটাকে পূরণ করা তার বিরাট বড় অবজেক্টিভ। পরের দিনে ম্যাচ আছে, কোচের কাছে খবর চলে গেছে, বাকি টিমের কাছে খবর আছে যে বিরাট কোহলির বাবা মারা গেছে, আসতে নাও পারে। বাট ওই ছেলেটি বাড়িতে বাবার সকালে ডেড বডি ফেলে রেখে ছেলেটি খেলতে চলে গেছে, খেলে ওখানে 100 রান করে টিমকে জিতিয়ে তারপর বাবার সংস্কার করেছে সমস্ত কিছু। ওই দিনের এই ডেডিকেশন, ওই দিনের ওই ফোকাস বিরাট কোহলি বানিয়ে দিয়েছিল। সেলফ ডিসিশন। এখনো পর্যন্ত বসে আছে, ডিসিশন নিতে পারে না। স্মার্ট ভ্যালু করতে এসেছে, স্মার্ট ভ্যালু কিছুদিন করার পর সেই লোকটা আবার যাচ্ছে পোস্টমাস্টার, নাহলে তার বাড়িতে কোনো প্রাইভেট টিচার, নাহলে তার আত্মীয় সার্কেল কারোর সাথে ডিসিশন নিচ্ছে। স্মার্ট ভ্যালু করলে কিছু হবে? এখান থেকে ভবিষ্যৎ বানানো পসিবল? 5টা লোক এসে জ্ঞান ঝাড়তে আসছে, আর জ্ঞান যদি ঝাড়তে আসে তো ওর কেরিয়ার কম্পেয়ার করুন, আর ওর সাথে ডাইরেক্টলি তুমি আমার সাথে কম্পেয়ার করে দাও। উনি লাস্ট 30 বছরের চাকরি করে কি করেছে, আমরা স্মার্ট ভ্যালু 10 বছর ফোকাস করে কি করেছি? কথা বলতে পারো না? কম্পেয়ার করলে পজিটিভই করা দরকার, আধা কাজটা করে কোনো লাভ নেই। তো এবার কি হয়, তাহলে ওই ছেলেটি ওই দিনের ওই ডিসিশন ওনাকে বিরাট কোহলি বানিয়ে দিয়েছে। সবার আগে ফিল্ডে আসে খেলতে, আর সবার শেষে ফিল্ড ছাড়ে। আর আমাদের অনেক অ্যাসোসিয়েট আছে রাত্রির 8টার আগে বাড়ি ফিরে পড়ে। আমার ছেলে অর্ধনারীশ্বর ট্রেনিং এ হয়েছে, মা আমি যদুবট্টাতে উঠছি, বাবা সিঁড়ি দেখে উঠবি, মা আমি বাসে বসে আছি, কারোর সাথে কথা বলি না, নেশা করা জল খাই তো কিডনি খুলে নেবে। জানো অনলি বিমল বাবা, এরা কখনো ডেভেলপ করতে পারবে না। কি বলতে পারলাম? রাত্রির 8টার আগে বাড়ি ফিরতেই হবে, দুনিয়ার থেকে অধিক হয়ে যায়। আরে ভাই রাত্রির 8টা, রাত্রির 12টা, 1টা, 1:30টার সময় স্টেশনে আমিও রাত কাটিয়েছি। লাস্ট ট্রেন বেরিয়ে চলে গেছে, স্টেশনে সারা রাত রয়ে গেছে তীব্র ঠান্ডায়। যখন বাইরে স্টেট থেকে ফিরতাম, সাঁতরাগাছি লাস্ট স্টেশন, রাত্রি 2টোর সময় সাঁতরাগাছি স্টেশনে নামিয়ে দিল। এবার 2টো থেকে 4টে পর্যন্ত বসে আছে। 4:30টার সময় ট্রেন ধরলো, মেদিনীপুর একটা ট্রেন লোকাল হাওড়া যাচ্ছে, ট্রেন ঢুকলো, পুরো ট্রেনটায় ফুলের সেন্ট ভর্তি। পুরো মাইন্ড সেট আপ বদলে দিল, কারণ এই ভোরবেলা লোকে পয়সা কামায়। রাত্রির 1টার সময় একজন, রাত্রির 3টের সময় দেখছি কিছু মেছুরেরা মাছ নিয়ে এসেছে, মাছ বিক্রি করছে স্টেশনে দাঁড়িয়ে। তাহলে চিন্তা করো, রাত্রি 3টের সময় লোকে পয়সা কামায়। যখন লোক রাত্রিরে বসে ঘুমায় তখন ওরা ইনকাম করে। বুঝতে পারলাম? স্টেশনে রাত থাকলে কেমন লাগে সেটা জানতে হবে তো। হ্যাঁ, তবে তো লাইফ ডেভেলপ করবে। বাস্তব অভিজ্ঞতা নিতে হবে তো। আমি লিডারশিপ দিতে এসেছি, তাহলে অভিজ্ঞতা নিতে হবে তো। তো ওই দিনের ওই ডেডিকেশন, ওই দিনের ওই প্যাশন আজকে জায়গায় পৌঁছে দিয়েছে। পিছু ফিরে কখনো তাকাইনি, কখনো পিছু দিকে তাকাতে যায়নি, কন্টিনিউয়াস এগিয়ে গেছি। কারণ একটা জিনিস ভালো করে ফিল করেছি, এই প্রফেশনে যখন সফলতার জায়গায় পৌঁছাবো তো দুনিয়ার এর থেকে অধিক হয়ে যায়। আমি কারোর সাথে নিজেকে কম্পারিজন করিনি, কম্পেয়ার করে নিজেকে ছোট হয়ে যাবে। আজকে আমার হয়েছে, আপনারও হবে। একই প্রফেশন, একই প্ল্যাটফর্ম, ডিফারেন্স শুধু একটা জায়গা। আমি কিছুদিন আগে হয়েছে, তুমি কিছুদিন বাদে হয়েছো। আমি স্ট্রং ডিসিশন নিয়েছি, তুমি স্ট্রং ডিসিশন নাও, তুমি আমার থেকে আরো বেটার অ্যাচিভমেন্ট করবে।
এটা আমি ভালো করে ফিল করি। কারণ মডেল ইন্ডাস্ট্রিতে অনেক লিডাররা BMW, অডি, মার্সিডিজ কিনেছে, যাদের রেট কিন্তু অনেক কম, তার তুলনায় অনেক বেশি রেট দিয়ে আমি কিনেছি। তারা যে 20 বছরে কেনা আমার 10 বছরের স্ট্রাগলেতে কমপ্লিট করে দিয়েছি। তারা 20 বছরের স্ট্রাগলে কমপ্লিট করেছে। আমি কাউকে ছোট করছি না, বাট একটা কথা যেটা বারবার বলছি, যদি আজকে আমি 10 বছরের স্ট্রাগলে কিনি, এখানে অনেকে থাকবে যারা 10 বছরের মধ্যেই করে ফেলবে, কারণ তাদের কাছে বিলে দেওয়ার লোক আছে। কথাটা বলতে পারলাম? ইয়েস অর নো? কারণ একটা সময় যখন আমরা ট্রেনিং স্টার্ট করি, তখন আমাদের সময় এরকম হল নেওয়ার সামর্থ্য ছিল না। টিমে কোনো সেমিনার হতো না, সবার টিমে সেমিনার হতো, আমাদের টিমে কোনো সেমিনার হতো না। সবার টিমে ন্যাশনাল ট্যুর হতো, আমাদের টিমে ন্যাশনাল ট্যুর হতো না। বাট আজকের দিনে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দীঘাকে তো ভাত ভর করে দিয়েছে। দীঘার তো কোনো হোটেল বাদ নেই, একটা সিঙ্গেল হোটেল নেই যে হোটেল আমাদের চেনে না। ছোট পাতি হোটেল থেকে শুরু করে আপনি অ্যান্টিকিউর এজেন্সি পর্যন্ত কোনো হোটেল লিস্টে বাদ নেই। প্রত্যেকটা হোটেল ওরা চেনে, কারণ একটাই টিম যারা দীঘাকে এপার ওপার করে দিয়েছে। ঠিক তো নাকি? আমার কথাটা বলতে পারলাম? কারণ এত পরিমাণে সেমিনার, এত ট্রিপ, এত সেমিনার, ভারতবর্ষের সেকেন্ড কোনো টিম নেই সেই টিমে বিলংস করে। আমরা যখন বিজনেস স্টার্ট করেছিলাম, সেই সময় দাঁড়িয়ে আমাদের কোনো সিনিয়র আপলাইনকে দেখতে পারি যার কাছে 4 হুইলার আছে। আজকে এখানে গুণে শেষ করা যাবে না, প্রায় 100-এর ওপর সেলফ টিমে 100-র ওপর আছে 4 হুইলার অ্যাচিভার। ইন্ডোর স্টেডিয়ামে দেখলে, ইন্ডোর স্টেডিয়ামে হল ছোট হয়ে যাচ্ছে, কার অ্যাচিভার তুলতে গেলে 3 সেটে তুলতে হচ্ছে। ছেলে মেয়ে অনেক সবাই আছে এখানে, হাউস ওয়াইফ, লেডিস, জেন্টস সব। বলতে বললাম? তাহলে এরা তো একই প্রফেশন, একই প্ল্যাটফর্মে আছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে তারা ডিসিশন নিয়েছে, ফোকাস করেছিল। MS ধোনি অনেকে সিনেমা দেখেছি, ও গানটা অনেকে মনে আছে। ফার্স্ট মহিলাটা মারা যায়, সেকেন্ড মহিলাকে বিয়ে করে। MS ধোনির সিনেমাটা এর জন্য সুপারহিট হয়নি। MS ধোনির সিনেমাটা সুপারহিট হয়েছে একটা ছোট স্লটের জন্য। মহেন্দ্র সিং ধোনি মাথায় হাত দিয়ে চিন্তা করছে, ক্রিকেটার হবো না রেলের চেকার হবো। ওই সময় দাঁড়িয়ে রেলের চেকারের চাকরিটাকে লাথি মেরে টেনে উঠে পড়েছিল। ওই দিনের ওই ডিসিশন ধোনিকে ধোনি বানিয়ে দিয়েছিল। তাহলে আজ যারা এখানে বসেছে, তারা কি সেই ডিসিশন নিতে পেরেছে স্মার্ট ভ্যালু করার জন্য? স্মার্ট ভ্যালু করার জন্য কি জান লাগাতে পারবো? ডেডিকেশন দিতে পারবো? তাহলে এখান থেকে হবে, নতবা ইউ মে গো নাও। ভুল ডিসিশন, ভুল জায়গায় চলে যায়, ডিসিশন নিতে পারিনি। এই সিস্টেমের সব থেকে বড় মেজর পয়েন্ট সেটা হচ্ছে কিনা ডিসিশন। আমি ভাবতে পারছি তো, এটা সব থেকে বড় ব্যাটার। আজ যদি এক্সাম্পল দিতে থাকি, এক্সাম্পল দিয়ে আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফে পড়াশোনা করতে গিয়ে আমি কোনো সিঙ্গেল টিচার, সিঙ্গেল কোনো প্রফেসরকে দেখতে পারি যিনি দুবাই ঘুরে এসে আমাকে বেনিফিশন দিয়েছে। মালয়েশিয়া ঘুরেছে, থাইল্যান্ড ঘুরেছে, ইন্দোনেশিয়া ঘুরেছে, বলতে পারলাম, সাউথ আফ্রিকা ঘুরেছে, স্পেন ঘুরেছে, ভিয়েতনাম ঘুরেছে। রিসেন্টলি কোম্পানি একটা ট্রিপ ডেকেছিল, সাউথ আফ্রিকা, লন্ডন ডেকেছিল। কিন্তু প্রবলেম উঠে আসছে, আমি বললাম যে টিম থেকে কিছু ডায়মন্ড বার করি, তারপর এটা আমার কমিটমেন্ট, কোম্পানির কাছে ট্রিপগুলো হোল্ড থাক। ওই একা যাবো, সেখানে গিয়ে কাউকে ছবি তোলার জন্য লোক পাওয়া যাবে, তার আমি তুলবো, আমি তো আমার তুলে দেবে সে, বুঝতে পারলাম? ওতে আনন্দটা বেটার লাগবে। আমি বলছি আমাদের নিজেদের গ্রুপ তৈরি হবে, ডায়মন্ড অ্যান্ড অ্যাভাব অ্যাচিভার না হবো তো ইন্ডাস্ট্রি করছে এক্সোটিক টিপ সব হোল্ড থাকবে, বুঝতে পারলাম? এসব না, কারণ আমাদের কমিটমেন্ট। কিন্তু একটা কথা বারবার বলি, যেগুলো কিন্তু স্কুল কলেজ লাইফে পড়াশোনা করে এই জায়গায় যাওয়া যায় না, এগুলো একমাত্র স্মার্ট সিস্টেম থেকে পসিবল হয়েছে। কারণ আমি ডাক্তারি, অনেকে বলে হ্যাঁ তোদের এখানে সব প্রফেশনকে ছোট করে তোদের প্রফেশনটাকে বড় করে দেখা, তাহলে বড় করে দেখাবো না? আমি আমার লাইফে কোনো ডাক্তারকে দেখিনি যিনি 80-90 লাখ টাকা অডি হিসেবে ট্রিটমেন্ট করতে আসে, কিন্তু আমি দেখেছি স্মার্ট সিস্টেমের লিডার আছে। কেন বড় বলবো না? জানো, আমি আমার কোনো আত্মীয় স্বজন, কোনো সরকারি এমপ্লয়, চাকরিজীবী লোককে দেখিনি যিনি চাকরি করে উনি থাইল্যান্ড গেছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া গেছে। আমি দেখেছি উনি দীঘা গেছে। ওনার ওয়াইফকে বলে, ওই দেখতে পাচ্ছি দূরে, ওটা থাইল্যান্ড, এটা দীঘা। ওপারে ওরা আছে, এপারে আমরা আছি, ঠিক তো নাকি? লোকে বলে কি রে কোথায় যাচ্ছিস, যখন কে বলে দীঘা ট্রিপে যাচ্ছি, কি রে কোথায়? ও দীঘা, ও তো আমরাও গেছি। আপনারা গেছেন, কিন্তু কোন লাইফস্টাইলে ছিল সেটা দেখতে হবে তো। আমাদের অ্যাসোসিয়েটরা তো সমুদ্র স্নানই করে না। আমি যখন 11 ক্লাসে পড়তাম,
আমাদের প্রাইভেট ব্যাচ থেকে, কোচিং প্রাইভেট ব্যাচ থেকে, সায়েন্সের প্রাইভেট ব্যাচ থেকে এতে নিয়ে গেছিল, দীঘা ট্রিপে নিয়ে গেছিল। আমার একজন সিনিয়র স্টুডেন্ট, মানে আমার থেকে সিনিয়র ব্যাচের স্টুডেন্ট, সে পড়া এসেছিল, তো বাবা চাকরি বাকরি করে টাকা দিতে 1200 টাকা চেয়েছিল। আমি বাড়িতে গিয়ে বললাম এমন দাঁত খেয়েছিল আর পয়সা চাইনি আমি দাঁত ফালতু কামড়ে ফামড়ে দেবে, মুশকিল আছে, পরে দেখে নেবো, বুঝলেন? তো যাই হোক 1200 টাকা চেয়েছিল, দিতে পারিনি। ওরা গেছে, গিয়ে বলছে সমুদ্রে স্টার ফিশ দেখেছি, জেলি ফিশ দেখেছি। হ্যাঁ, আমার বিরাট স্বপ্ন ছিল দীঘা যখন যাবো জেলি ফিশ আমি দেখবো। পরে দেখলাম স্বপ্ন সার্থক হলো। সিস্টেমের থ্রুতে যখন ফার্স্ট অ্যাচিভার ট্যুর একটা দীঘায় করিয়েছিলাম, ফার্স্ট ট্যুর করেছিলাম, সেই ট্যুরটায় তখন 4 হুইলার হয়নি, তখন ট্রেনে করে গেছি ভোরবেলা উঠে। গিয়ে আমি প্রথমেই ভোরবেলা গিয়ে আমি ওখানে গিয়ে রাত্রিতে স্টে করে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠেছি, আমায় দেখতেই হবে জেলি ফিশ কিরম দেখতে পাই। গিয়ে দেখছি জেলি ফিশ তো দুর্গাবাদ, দেখছি জেলি ফিশের মধ্যে কিছু ভেসে ভেসে যাচ্ছে। গিয়ে দেখলাম সবগুলো লুঙ্গি, জেলি ফিশ খুঁজে পাইনি। আর দীঘা স্নান করা, কেউ যদি ওপর থেকে কে দরাম করে ঝাঁপ দেয়, ঝাঁপ দেওয়ার পর সে কি নিয়ে উঠবে বোঝা মুশকিল আছে, ঠিক তো নাকি? স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে যে ট্রিপ করায়, তাকে যদি জিজ্ঞাসা করে দীঘার কোন হোটেলে ছিলিস, আরে কম পয়সা হোটেল, তো বলতেই পারবে না, কারণ তাকে যে ক্লাসে রাখা হয় ওই ক্লাসের লাইফস্টাইল কটা লোক করতে পেরেছে, ঠিক তো নাকি? পাড়ায় একটা ছেলে চাকরি করতো, বিয়ে হয়ে গেছে, বিয়ের পর ওনার স্ত্রীকে নিয়ে গেছে হানিমুনে কোথায় না দীঘায়, 350 টাকার রুম, অনেক লড়াই করে পিঠে ব্যাগ নিয়ে খুঁজেছে এই তীব্র রোদে। 350 টাকার রুম, কিন্তু রুম আছে, রুমের বাথরুম আছে, টয়লেট আর ছিটকিনি নেই। ছিল, কার বাড়িতে ছিল না সে ভেঙে নিয়ে চলে গেছে, ভ্যালু ফর মানি, কি বলতে পারলাম? এবার ছিটকিনি নেই, তারপর ভেতরে ঢুকতে গেলে বাথরুম সিঙ্গার হতে হবে। এখানে অনেকে আছে বাথরুম সিঙ্গার, বাথরুমে বসে বসে গান করে, বাইরের লোক শুনতে পায়, বুঝতে পারলাম? তো বাথরুম সিঙ্গার হতে হবে। এবার ওখানে পরে যে সুইপারে হেঁটে, সে যদি গান করতে ভালো পারে তো ভালো, বুঝতে পারবে, না গান করতে পারলে খুলে দেবে, পুষ্পা 2 রিলিজ দেখবে, বুঝতে পারলাম? ঠিক তো নাকি? ইয়েস না? তবে এই লোকটা বলছে তোরা দীঘা গেছিলি, দীঘাতে আমিও গেছিলাম, হ্যাঁ ইয়েস না? ওর দম নেই হোটেল ফ্লাইটে থাকতে পারে, ওই লেভেলের ক্লাসের হোটেল, 3 টাইম আনলিমিটেড খাওয়া দাওয়া, ইয়েস না? আমি তো চাইবে এই টিমের একটা লিডারদের জন্য, লিডারশিপের ওটার জন্য একটা বিগ ক্লাস চাইবো, যে এরকম একটা ডেডিকেটেড টিমের মধ্যে আপনারা বিলংস করে, ঠিক তো নাকি? ওই রকম লেভেলের স্টার 5 স্টার হোটেলে আনলিমিটেড খাওয়া দাওয়া, কারণ একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, সেখানে আনলিমিটেড মাটন ছিল, কবজি রুবিয়ে সব খেয়েছে। আবার কোম্পানি ট্রিপ গেলে তো আরো বিরাট ব্যাপার, কোম্পানি ট্রিপে একটা হোটেল আমাদের পার্সোনাল ছিল তো ইয়েতে, গোয়াতে, হোটেল অ্যাক্রন, কি বলতে বললাম? অনেকে কেক সাজিয়েছে, তাজমহল বানিয়ে নিয়েছে কেকে, এত ডিম খেয়েছে, চিকেনের হাড় জড়ো করেছে, ওটা যদি আবার ওটাকে জাদুবিদ্যা করে আবার 2টো চিকেন হয়ে যাবে, কথাটা বলতে বললাম? তো এই লেভেলের ক্লাসের হোটেলে গিয়ে খাওয়া দাওয়া, একবার শুধু মেনু কার্ডটা সবার রুমে থাকে, শুধু দেখে নিলে 1 কাপ চায়ের দাম 600 টাকা, ঠিক তো নাকি? এসব জায়গায় যদি আনলিমিটেড ফ্যামিলি নিয়ে খেতে যায়, যদি অন্য লোক কম্পিটিশন করে যায়, ওকে 3 মাস নয় 1 বছর থালা বাসন মাজিয়ে টাকা শোধ করাবে, ও টাকা দিতে পারবে না। তো এই জায়গায় যদি তাকিয়ে দেখা যায়, আজকের ডেটে দাঁড়িয়ে অপায়ক বা কায়াব, অপায়ক বা হ্যান্ডিক্যাপ স্মার্ট ভ্যালু না, লিডার্স হ্যান্ডিক্যাপ না, আজকের দিনে দাঁড়িয়ে অ্যাসোসিয়েটের মানসিকতা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। আজকে একটা সময় টিমে যখন ফার্স্ট 4 হুইলার 2016 সালে কিনেছিলাম, এন্টার টিমে কারো ছিল না, বাট আজকে ডেটে যে টিমে যায় সে টিমে 4 হুইলার অ্যাচিভার্স আছে। তা আমি আবার চাইবো, রিসেন্টলি অ্যাচিভমেন্ট করেছে মনোজিতের জন্য একটা জবরদস্ত ক্লাস চাইবো আমি। বললাম জ্বলন্ত এক্সাম্পল, টিমের অন্য লোককে কি দেখাবো, ঠিক তো নাকি? তাহলে 4 হুইলার হয় তো, না হয় না? হ্যাঁ, 4 চাকা কারা চাপতে পারে? কারা চাপে 4 চাকা? ডাক্তার, ঠিক তো নাকি? পিছনে একটা ছুরি দিয়ে আছে, চিহ্ন দিয়ে আছে, ডক্টরস। এসপ্রেসো গাড়ি নিয়ে আমার এরিয়ায় একজন ডক্টর আসে মেডিসিন চেম্বারে,
MBBS MD উই গাইনো স্পেশালিস্ট 1.5 কোটি টাকা খরচা করেছে, 1.5 করোড়, 15 বছরের এক্সপিরিয়েন্স, 1.5 কোটি টাকা খরচা, তারপরে এসপ্রেসো চাপার দম রাখতে হবে। আর স্মার্ট ভ্যালুতে একজন লিডার তো হাতে খড়ি দিয়ে স্টার্ট করে। কথাটা বলতে পারলাম? আমি যখন অডি শোরুমে গিয়ে গাড়ি কিনতে গেছিলাম, একটা গাড়ি আমি এক্সচেঞ্জ করেছিলাম, তো তখন আমাকে যে অডিতে চাকরি করে সে আমায় বলছে যখন গাড়িটা আপনি দেবেন আপনি আমায় দিন না, আমায় বলবেন অবশ্যই বিক্রি করলে। আমি তখন চিন্তা করছি যেখানে আমাদের স্বপ্ন আছে দাম নতুন গাড়ি কেনা, কস্টলি গাড়ি কেনা, সেখানে ও আমার টিয়াগো গাড়িটা পিছনে পড়েছিল, অডিতে চাকরি করেছে, বুঝলাম। তাহলে চিন্তা করা আছে কিনা লোক সেকেন্ড হ্যান্ড খোঁজে। আর আমাদের স্মার্ট ভ্যালু সিস্টেমের অ্যাসোসিয়েটে একটার পর একটা গাড়ি চেঞ্জ করতে পারে। ওদের এসপ্রেসো দিয়ে স্টার্ট করেছে, পরের গুলো পিকচার ছবি দেখবে, শুধু সাউন্ড বন্ধ থাকবে, বাকিগুলো কিনতে হবে সবাইকে তো। হ্যাঁ, ইয়েস অর নো? 100% দৌড়তে হবে, লড়াই 100% স্ট্রাগল করতে হবে, 100% লড়াইটা করতে হবে। আজ টিমে কিন্তু লিডার্স অপায়ক না, লিডার্স আজকে হ্যান্ডিক্যাপ না, আজ স্মার্ট ভ্যালু হ্যান্ডিক্যাপ না, আজ যেটা আছে সেটা মানসিকতা প্রবলেম। একটা কথা আছে, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক। আপনি যেটা ভাববেন সেটাই হবে, তাহলে ভাবতে হবে তো। হ্যাঁ, ইয়েস অর নো? আমাদের টিমে অনেক হাউস ওয়াইফ আছে, বিবাহিত মেয়ে, 4 হুইলার আছে, স্কোডা এরম গাড়ি চেপে ঘুরে বেড়ায়। তার মানে না ছেলেদের পক্ষে অসম্ভব, না মেয়েদের পক্ষে অসম্ভব, না কোনো হাউস ওয়াইফের পক্ষে অসম্ভব, না কোনো বয়স্ক মহিলার পক্ষে অসম্ভব। অসম্ভব তাদের জন্যই যারা নিজেদেরকে অসম্ভব ভাবছে, ঠিক তো নাকি? এখানে কি কাজ করতে হয়? কিছুই করতে হবে না, হাতি ঘোড়া বাঘ কিচ্ছু মারতে হবে না। যে টিমটা আছে টিমটাকে সার্ভিস পৌঁছাতে হবে, লাগাতার এফোর্ট দিতে হবে। কাজ কখনো এসে বলবেন আমি কাজ নেই আমায় ধর, যে কাজ করার লোক সে প্রতিদিন কাজ খুঁজে নেবে। আমার 10 জনের টিম, এই 10টা টিমকে কিভাবে 100 জনের টিম বানাবো সেটা নিয়ে লড়বো। প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কাছ থেকে মিনিমাম 10টা করে ডিডি বার করিয়ে নেবো, 10 ডিডিস ইন এভরি অ্যাসোসিয়েট। যদি 10টা ডিডি পার্সোনাল, 10 থেকে 15 জনের টিম যদি নিজের দমে তুলতে না পারি, সেই সিস্টেম থেকে লিডারশিপ দিতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ আমার ইন্ডিভিজুয়াল ডিডি দিয়ে আছে মিনিমাম 190-এর ওপরে, 190 প্লাস আমার ইন্ডিভিজুয়াল স্ট্রেঞ্জার, রিলেটিভ সার্কেল, ফ্রেন্ড সার্কেল, আনলিমিটেড ডিডি দেওয়া আছে। ওই আনলিমিটেড যে ডিডি দিয়েছিলাম সেই ডিডির মধ্যে একটি ছেলে ছিল যার নাম সাহিদ মল্লিক। সে সাহিদ মল্লিক ছেলেটির সিস্টেমে নেই, কিন্তু সাহিদ মল্লিক 15 জনের টিম দিয়ে গেছিল। সেই 15 জনের টিমের মধ্যে একটি ছেলে যার নাম সুখদেব বাগ। যদি সাহিদ মল্লিক আজকে না ধরতাম, সুখদেব বাগকে পেতাম না। তার মানে কানা খোড়া বোবাল আমরা হাবড়া যেই থাকুক সবার টিম তুলে দিতে হবে, ওটা সিনিয়রের দায়িত্ব। এবার সিনিয়র কি করছে, নিজের কাজ বন্ধ করে দিয়ে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ট্রেনে বাসে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কলা বিক্রি করতে, হকারি করতে বেরিয়েছে। হকারি করে লাভ হবে না। আমার যদি 30 জনের টিম থেকে সেখান থেকে টার্গেট রাখবো, ওই 30 জনের টিমটা কিভাবে 300 জনের টিম বানাবো। 30 জনের টিমটাকে 300 জনের টিম তৈরি করতে হবে। ইয়েস অর নো? কি বলতে পারলাম? হ্যাঁ, ইয়েস অর নো? এবার কারণ এই সিস্টেম থেকে সেই লড়তে পারবে যার কাছে টিম আছে, নেটওয়ার্ক। আজ টাটার কাছে কি আছে? টাটার টিম আছে। রিলায়েন্স কোম্পানির কাছে কি আছে? টিম আছে। তো জিও একটা টিম তো। হ্যাঁ, ইয়েস অর নো? মুকেশ আম্বানি মরে গেলে অনন্ত আম্বানিকে ভিক্ষা করতে হবে না, বিকজ অফ টিম। স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রির সাকসেসটা কি? টিম গেম তো। এবার একটা নেগেটিভ ইনপুট দেয়, কেউ এসে দাঁড়িয়ে বলতে পারে, আমি তার মনের কথাই বলে দিচ্ছি, কেউ একজন এসে বলবে যেটা আমাকে বলেছিল, স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে যদি এত কিছু হয় না, গাড়ি বাড়ি ফরেন্টিভ লাখো টাকা রোজগার, ইনকাম, 4 হুইলার এত কিছু হয়, তাহলে লোকে চাকরি করতো না, সবাই স্মার্ট ভ্যালু করতো। লোকে লাখ লাখ টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং করতো না, তারা স্মার্ট ভ্যালু করতো। লোকে মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হতো না, করোড় টাকা ইনভেস্টমেন্ট করতো, তারা স্মার্ট ভ্যালু করতো। আর আমরাও তো চাই সবাই না আসুক, ঠিক তো নাকি? সবাই যদি দেশে ডাক্তার হয়, তা ডাক্তারের ভ্যালু থাকবে। আমরাও তো চাই সবাই না আসুক, কি বলতে বললাম? তাহলে বোঝা, আমাকে বোঝা। লোকে 26 বছরের পড়াশোনা করতো না, লোকে 28 বছর ধরে পড়তো না, লোকে লাখ লাখ টাকা খরচা করে বিএড করতো না, সবাই স্মার্ট ভ্যালু সিস্টেমে গিয়ে অ্যাডমিশন নিত, স্মার্ট ভ্যালু সিস্টেমে কেরিয়ার হতো না, তাহলে গাড়ি বাড়ি এত কিছু হতো। সব দেখানোর ব্যাপার আছে, সব দেখানো, ভাড়া করা। এই মনে যদি গাড়ি এনেছে ভাড়া করা, আমার গাড়ি নিচে দাঁড়া গেছে, ভাড়া করা গাড়ি, লোকের কেনে নিয়ে চলে এসেছি, দুদিন দাও তো ভাড়া নিয়ে দেখিয়ে আনি, ভাড়া করা গাড়ি। হ্যাঁ, ইয়েস অর নো? এবার ভাড়া করাটা কে বলবে? যিনি যীশু খ্রিস্টের জন্মের আগে জন্মেছিল, ক্রুজে দিয়ে আগে জন্মে গেছিল।
খ্রিস্টপূর্বাব্দে। আজকে ডেটে সবাই আমরা অ্যাডভান্স, ঠিক তো নাকি? অ্যাডভান্স তো নাকি? আজকে সবার কাছে মোবাইল ফোন আছে। মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড ফোন হলে একটা অ্যাপস লোড করা যায়, যে অ্যাপসটা নাম হচ্ছে আরটিও। ওই আরটিও অ্যাপসটা লোড করলে যে কোনো গাড়ির নাম্বার সার্চ করলে অনারের নাম দেখিয়ে দেবে, ওখানে মনোজিতের নামই আসবে। সরাস সামন্তর গাড়ি সরাস সামন্তর নাম আসবে, সুখদেব বাগের গাড়ি সুখদেব বাগের নাম আসবে। আপনি যদি আমার অডির নাম্বারটা মানেন আমার নামই আসবে, আমার ঠাকুরদার নাম আসবে না। এবং নিউ কার দেখাবে, কি বলতে পারলাম? হ্যাঁ, তাহলে এত কিছু দেখার পর তাহলে প্রথম হচ্ছে কি না, মার্কেট আজকের আপডেট টেকনোলজি বলে দিচ্ছে এটা ওনারই গাড়ি, এখান থেকে হয়েছে। আমি চোখে দেখলাম, তাহলে চোখটা আমার, ভাড়া করা না। কাকু কাকু চোখটা দিন তো, আমি ট্রেনিং এ যাবো, আবার দেখে এসে ধুয়ে দিয়ে দেবো আপনাকে, এরকম তো ব্যাপার নয়, এসব না। তার মানে কি না, আমার নিজে চোখে দেখেছি। সিস্টেম মানে অ্যান্ড্রয়েড সিস্টেম, আজকের টেকনোলজি আপডেট টেকনোলজি বলছে এখান থেকে হয়েছে, এসব না। তারপরও অফিসার্সের ব্যাপার কি আছে, যিনি বলছেন যে দেখ ওটা 2-4-5টা লোকেদের হয়, সব তোর হয় না। এর পরের পয়েন্ট, ওর 2-4-5টা লোকেদের হয়, তোর হবে না। তোকে আমি চিনি রে, তোকে এক সময় বললে তুই যদি বলতাম না বাথরুম কর, বাথরুম করতে গেছে, উঠলে উঠতে বসতাম, বসতে বসতে বলতি তোর বাবার বিয়ে দিলাম রে। তুই এবার জ্ঞান দিচ্ছিস? তোর বাবার বিয়ের সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল, ছাতাটা ওই ধরেছিল, ঠিক তো নাকি? তো জন্ম দিয়ে গেলাম, তুই যেদিন জন্মেছিলি তোর নামটা তো আমারই ঠিক করেছি, ঠিক তো নাকি? তুই আমায় জ্ঞান দিচ্ছিস, জানিস আমার কত বছর বয়স? 55 বছর বয়স। মাথা যতগুলো চুল ততগুলো বুদ্ধি, গোটা দুনিয়া দেখেছিস। তোকে জন্ম দিতে দেখলাম, তোর বাবা মা তোকে জন্ম দিতে দেখেছি, তুই আমায় জ্ঞান দিস, তোর জ্ঞান আমি শুনবো? কারণ গ্রামে বেশি এনে থাকে, বেশি এনে লোক বেশি থাকে তো, তাই জানো তো। যাই হোক, বসে পড়ে গেলে বলে বসে পড়েছি, তো এরকম লোক অনেক জায়গায় আছে। তুই আমায় জ্ঞান দিচ্ছিস, যতগুলো মাথা চুল ততগুলো বুদ্ধি, গোটা দুনিয়া দেখেছি। গোটা দুনিয়ায় কি দেখেছে জিজ্ঞাসা করুন একটুখানি। মানালি দেখেছেন? কুলু মানালি বলে ওটা কোথায়? আর মানালি বলে হয়েছি, কেঁদে ফেলেছে। ওর পাশে একটা গার্লফ্রেন্ড ছিল, তার নাম মানালি, তাকে বলতে আর পারিনি, বিয়ে হয়ে গেছে তার। পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছি, বুঝতে পারলাম। তাকে বলছি জয়সালমীর গেছেন কখনো? বলে সেটা কোথায়? এ বলছে গোটা দুনিয়া দেখে ফেলেছে। লাস্ট দুনিয়া মানে কি দেখেছি? কোন এক সময় ব্রিগেডের মিছিলে গেছিল, বাসের মাথায় বাঁদরটা বসে গেছিল, দুটো সিঙ্গাপুরি কাঁচা কলা দিয়েছিল, একটা ব্রেড দিয়েছিল, ওই চিবিয়ে চিবিয়ে বাঁদরটা খেয়ে গেছে। ব্রিগেডের মিছিলে গিয়ে ডিম সেদ্ধ ভাত খেয়ে ঘোরাঘুরি করে ধর্মতলা থেকে দুটো শার্ট কিনেছিল আর দুটো চশমা কিনে এনেছিল। সেই দুটো চশমা ছেলে মেয়েদের দিয়ে বলছে দেখ বাপকে দেখতে পাচ্ছি, যে বাপ গর্তে ঢুকে যাচ্ছে, ঠিক তো নাকি? আর কোন এক সময় বাসে করে দীঘা গেছে, ওই বালিতে বসে খেয়ে, বালিতে বসেই বালি চাপা দিয়ে, ছেলে বালি চাপা দিয়ে ছবি তুলেছিল, গোটা বিশ্ব দেখে ফেলেছে। জন্য তো এরকম জ্ঞান দেওয়ার লোক আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। আপনাকে আমাকে দিত, আপনাকে এখন দেবে, পরে দিয়া বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলাম? তুই পারবি না, তোর দ্বারা সম্ভব না। উনি একদম পারফেক্ট কথা বলেছে। শুধু ও কেন, আমিও পারতাম না, আমার দ্বারা একার দ্বারা সম্ভব নয়। স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি আগে ডাইরেক্ট সেলিং সম্বন্ধে এডুকেটেড হতে হবে। ডাইরেক্ট সেলিং বিজনেস যে ছেড়ে বেরিয়ে যায়, ওর মতো গর্ধব মূর্খ কেউ নেই। কারণ ডাইরেক্ট সেলিং বিজনেসে যে লড়াইটা করতে হয়, সেই লড়াইটা কোনো ইন্ডিভিজুয়াল লড়াই না। একা একা লড়াইয়ের দম থাকলে আমি এই প্রফেশনে আসার আগে অনেক কিছু করে ফেলতাম। একা লড়লে গাড়ি কেন, গাড়ির চাকা পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমাদের এখানে পুরো লড়াই, পুরো সাকসেসটা হচ্ছে টিম গেম। এই পয়েন্টটা ফার্স্ট নিতে হবে মাথায়। কারো বাড়িতে দুর্গাপুজো হয়, কারো পাড়ায় দুর্গাপুজো হয়, বারবাড়ির পাড়ায় দুর্গাপুজো হয়। কোন দুর্গাপুজো জাঁকজমক হয়? বাড়িরটা না, পাড়ারটা। পাড়ায়। কেন পাড়ায় হয়? অনেক লোকের ইনভেস্টমেন্ট আছে, অনেক লোকের টাকা কালেকশন আছে, বুঝতে পারলাম। কলকাতায় বাড়িতে পুজো হয়, নন্দীবাড়ি কলকাতা পুজো হয়, চৌধুরী বাড়ি কলকাতা পুজো হয়, কিন্তু ঢাক ঢোল কাসর ছাড়া কিছু বাজে না। কিন্তু ওর পাশেই 5 মিনিটের রাস্তায় পুজো হচ্ছে শ্রীভূমিতে বুর্জ খালিফা। বিরাট থিম বানিয়েছে বুর্জ খালিফা। কত টাকা খরচা করেছে না? 14 কোটি টাকা। তাহলে 14 করোড় টাকা এটা ইন্ডিভিজুয়াল একটা লোক দিয়েছে না অনেক লোক দিয়েছে?
অনেক লোকের ইনভেস্টমেন্টের জন্য অত বড় একটা আলিশান বিল্ডিং বানাতে পেরেছে। ওয়াই ইয়েস নো? বিকজ অফ টিম গেম। স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে এখানে যে সাকসেস, এই সাকসেসটা কখনো লড়াইটা আমার একা না, পুরো লড়াইটা হচ্ছে টিম গেম। কথাটা বলতে পারলাম? কারণ একটা পিকচার নেটে একজন অ্যানিমেশন করে দিয়েছিল, চাকরি থেকে দেখাচ্ছে, কারণ চাকরি থেকে কখনো জীবনের পরিবর্তন করা যায় না, যেটা পরিবর্তন কখনো বড় স্বপ্ন কখনো অ্যাচিভ করা যায় না। চাকরি করে যেটা পরিবর্তন হয় সেটা 2 টাইমের খাবার। আর যদি ঢেঁড়স পোস্ত খান, ঝিঙে পোস্ত খান। কাল যদি ঝিঙে পোস্ত খায়, পরের দিন